শুরু করছি সাংহাইয়ের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি সাংহাইয়ের হুয়াংপু নদীর ধারে ঐতিহাসিক জায়গা বান্দ আর নানজিং রোড। এই 200 বছরের পুরনো জায়গাগুলো কিভাবে ট্রান্সফর্ম করে আধুনিক করা হয়েছে। আজ আপনাদের দেখাবো শহরের ভেতরের আকর্ষণীয় জায়গাগুলো, যার মধ্যে আমরা দেখব কিভাবে দেশটাকে মডার্নাইজ করা হয়েছে। এটা সাংহাইয়ের একটা ইউএসপি। একটা কমিউনিস্ট দেশ বিজ্ঞান আর প্রযুক্তির সঙ্গে হাত মিলিয়ে পুরনো আর নতুনের সংমিশ্রণ ঘটিয়েছে। এটা দেখতে হলে আপনাদের সাংহাইয়ে আসতে হবে। আবার এই নানজিং রোডের সকালে শুরু করছি দ্বিতীয় পর্ব, আর উঠে পড়েছি হপ অ্যান্ড হপ আপ বাসে। গন্তব্য ইউ গার্ডেন। এটা আর একটা আইকনিক প্লেস। সাংহাই এলে এই জায়গাটা আসতেই হবে আপনাকে। এটা 400 বছরের পুরনো একটা চাইনিজ গার্ডেন, যার মধ্যে প্রাচীন মন্দিরের সঙ্গে আছে তৎকালীন বাজার আর টি হাউস। পুরোপুরি আধুনিকতায় মোড়া, কিন্তু হেরিটেজগুলোকে বজায় রেখে। টিকিট 30 টাকা, মানে 3-3-39 400 টাকা। কিন্তু আমার 67 বছর বয়স হওয়ার জন্য আমার একটুখানি ডিসকাউন্ট হলো। ইউ গার্ডেনে হপ অ্যান্ড হপ আপ বাসের একটা স্টপ আছে। এর আসল নাম হচ্ছে ইউ ওয়ান গার্ডেন, তবে এটাকে ছোট করে ইউ গার্ডেন বলা হয়। 5 একর জমিতে প্রায় 400 বছর আগে মিন ডাইনাস্টিতে তৈরি হয় এই পুরো জায়গাটা। ভারী সুন্দর লেআউট করা, চাইনিজ আর্টিস্টিক স্টাইল, চাইনিজ আর্কিটেকচার, এই সব কিছুই প্লাস গার্ডেন আর্কিটেকচার, এই সব কিছুর একটা সংমিশ্রণ এই গার্ডেন। এখানে ভেতরে একটা সিটি গড টেম্পলও আছে। যেরকম আর 5টা মন্দির হয় সেরকমই। আর একটা লেক বা পন্ড আছে, যেটাকে দেখলে মনে হয় যে পুরো স্ট্রাকচারটা ওই লেকের ওপর ভাসমান। এর একটা ফ্লোটিং এফেক্ট আছে, ভারী সুন্দর লাগছে দেখতে। আর চায়নার যে পুরনো রাস্তাগুলো আছে, ওল্ড স্ট্রিট, সেগুলো এর আশেপাশেই। তবে এই টেম্পলটা বন্ধ হয়ে যাবে 4টের সময়। কিন্তু এই ইউ গার্ডেনের আর একটা রূপ দেখতে পাওয়া যায় রাত্রিবেলায়। তো আমি এর আগেও এসেছি, গতবারে এসেছিলাম, আর তাই এবারে আর একবার আসবো আপনাকে এই রাতের ভিউটা দেখানোর জন্যে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট, টি হাউস এগুলো রয়েছে। আর টি হাউসের বিখ্যাত খাবার হচ্ছে ডাম্পলিং বা মোমো, চাইনিজরা বান বলে। তো একটু এইসব টেস্ট করে আমরা চলে যাব মিউজিয়াম ডিস্ট্রিক্টে, যেখানে পরপর 2-3টে মিউজিয়াম আছে। ওইগুলো দেখিয়ে আমরা আবার ফিরে আসবো সন্ধেবেলায় এই ইউ গার্ডেনে। ডিমসামও ব্রেকফাস্টের খাবার দিচ্ছে, তবে সবাই বিকেল অবধিও খান। এটা এমনভাবে খেতে হবে যাতে জুসটা না বেরিয়ে যায়। দিব্যি একদম মুখে ঢুকে যাওয়ার মতো খালি খাওয়া যাবে। অনেক রকম মশলা দেওয়া, ভেজিটেবলসও আছে, পেঁয়াজ আছে, একটু ফিশের গন্ধ পাচ্ছি, একটু পর্কের গন্ধ পাচ্ছি। মানে এদের এটা এক্সপ্লেন করার মতো কোনো লোক নেই। আর এই যে স্যুপ তৈরি হচ্ছে, এই জলটা দিয়ে স্যুপ, এই জলটার মধ্যে আছে। আমি একটা কোম্পানির বাস ধরলাম ঠিক আর 200 মিটার দূরে। তো এটা লাইন নাম্বার 1, এটা মেন লাইন। ওটা ছিল লাইন নাম্বার 10। আমি বললাম, ভাই আমি লাইন নাম্বার 1টা ধরিয়ে দাও। সে আমাকে পুরো একটা আউটস্কার্টসের চক্কর মেরে এসে এখানে নামালো। আমি বললাম, ভাই বলতে পারতে তো লাইন নাম্বার 1টা ওখানে, আমাকে পুরো চক্কর মেরে তুমি নামালে। তো আমি এখন যাব সাংহাই মিউজিয়াম। তো আমি আছি এইখানে সাংহাই কাস্টমস হাউস। আমাকে যেতে হবে 1, 2, 3, 4, 5, 6খানা স্টপেজ।
প্রচণ্ড গরম, রাস্তায় হাঁটা যাচ্ছে না। যখন প্রচণ্ড গরম বা বৃষ্টি পড়ে তখন আমার ট্যাকটিক্স হচ্ছে মিউজিয়াম বা এই ধরনের কোনো জায়গায় ঢুকে পড়ো। দেখেই বোঝা যাচ্ছে এটা একটু পুরনো এরিয়া। এখন এসেছি সাংহাই মিউজিয়ামে। এটা পিপল স্কোয়ারে। এই জায়গাটা একটা ওপেন স্পেস। ব্রিটিশদের সময় এটা রেস কোর্স ছিল, তাই এই পুরো জায়গাটার মধ্যে চত্বরটাই বেশ ফাঁকা, এবং এখানে আরও আশেপাশে 2-3টে মিউজিয়াম আছে, সেখানেও আমরা যাব। এতটাই ভালো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মাসের জন্য কোনো টিকিট নেই। 1996 সালে এটা তৈরি হয়। এটা মিউনিসিপ্যাল পাবলিক মিউজিয়াম হিসাবে পরিচালিত হয়, আর মেয়রের পরিচালনার দায়িত্বে আছেন। মিউজিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর এক্সিবিটস আছে, যার মধ্যে ব্রঞ্জ, সিরামিক, ক্যালিগ্রাফি, ফার্নিচার, স্কাল্পচার, পেন্টিং, কয়েন খুবই ঐতিহ্যপূর্ণ। আমি গতবারে এই মিউজিয়ামে এসেছিলাম, তার কিছু ছবি দেখাবো। কি বলবো, আমার দুর্ভাগ্য যে আপনাদের এটা দেখাতে পারলাম না, মানে অন হ্যান্ড। ঠিক আছে, এর পরের স্টপই হচ্ছে আপনার সাংহাই হিস্ট্রি মিউজিয়াম। মিউজিয়াম অবশ্যই ব্রিটিশ কনসেপ্ট। তো আমরা এখন চলে এসেছি সাংহাই হিস্ট্রি মিউজিয়াম। এটাকে রেভলিউশনারি হিস্ট্রি মিউজিয়ামও বলা হয়, কারণ সাংহাইয়ের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আর কাহিনী লিপিবদ্ধ করা আছে। 6000 বছর পুরনো কিছু রেলিক্সও আছে। আর্ট অ্যান্ড কালচার আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেরও অনেক নথিপত্র এখানে রয়েছে। আর এখানকার প্রবেশ মূল্য 400 টাকার মতো। মোটামুটি সব মিউজিয়ামেই এইরকম 400 টাকার মতোই এন্ট্রি ফি। তো এখন দেখতে পাচ্ছেন যে চায়না, বিশেষ করে সাংহাইয়ের রেভলিউশনের ওপর এর অনেক কিছু এক্সিবিটস রয়েছে। প্রচুর ছবিও আমরা দেখতে পাচ্ছি এখানে। চায়না ড্রেস, তার মানুষের বিভিন্ন ধরনের পোশাক আশাক, একটা মিউজিয়ামে যা যা থাকা দরকার, কিভাবে ওরা স্কেচ করেছে টিপিক্যাল সেই চাইনিজ ড্রেস, হাঁ করে দেখার মতো। আমি মেন মিউজিয়ামটায় গেছি। ওদের টি কালচার খুব বিখ্যাত। চা কীভাবে করে, চা খুব বেশি করে না। এটা রেস করা রয়েছে, এগুলো করতে একটু সময় লাগে। লম্বা হিস্ট্রি, লম্বা দেশ। এক্সিবিশন হলও রয়েছে, লিফটও আছে। বিভিন্ন সময়কার স্থাপত্য, আর্কিটেকচার, মাল্টিমিডিয়া রয়েছে, কম্পিউটার রয়েছে। তবে একটা জাতকে শিক্ষিত করতে গেলে মিউজিয়ামটা খুব বড় দরকার। জল মেশানো আর ধামাচাপা দেওয়া ইতিহাস একটা দেশকে কোনোদিন বড় করতে পারে না। প্রত্যেকটা ইতিহাসের মূল্যায়ন হওয়া দরকার। মানে সত্যিকারের ভালোভাবে দেখতে সারাদিন কেটে যাবে। সাইকেল কালচারও আছে। মিউজিয়ামের ছাদের বাগান, এটাকে ওরা 325 বলেছে। হ্যাঁ, একটু অবস্ট্রাকশন আছে দুদিকে, আদারওয়াইজ এটাকে 360 বলা যেত। আমাদের কাছে এগুলো বেশ একটা বিস্ময়কর ব্যাপার। ক্লক টাওয়ারও রয়েছে, একটা 25 বাজে। পোর্শের বিল্ডিং রয়েছে এখানে, বড় বড় বিল্ডিং রয়েছে। কলকাতার মিউজিয়ামের ছাতে এরকম একটা সুন্দর বাগান করা যায় কিনা। একটা শহরের 10-12 বছর বাদে এলে একটা ভিজিবল চেঞ্জ যখন দেখতে পাই, তখন মনে হয় না শহরটা এগিয়ে চলেছে। নিচে নেমে এসেছি। এটা হলো ইস্ট বিল্ডিং, আর এদিকে আবার ওয়েস্ট বিল্ডিংও আছে। হিস্ট্রি মিউজিয়ামের কাছেই রয়েছে সাংহাই আরবান প্ল্যানিং এক্সিবিশন সেন্টার। এটাও পিপল স্কোয়ারের মধ্যে পড়ে, আর এটা সাংহাইয়ের মিউনিসিপ্যাল অফিস বিল্ডিংয়ের মধ্যে। খুব
খুবই ইন্টারেস্টিং এই জায়গা। আর 6 তলা জুড়ে রয়েছে এই মিউজিয়াম, যেখানে ছড়িয়ে রয়েছে চমকে দেওয়ার মতো কিছু প্রদর্শন। একটা শহরের আর্কিটেকচার আর প্ল্যানিং কীভাবে বিশ্বমানের হতে পারে আর একটা সিটিকে তৈরি করেছে, সেটা দেখবার মতো। একটা ফ্লোরে এক এক রকমভাবে সাজানো হয়েছে। আর এর ছাদটাও খুব সুন্দর। একটা ক্যাফেও আছে, যার কাঁচের মধ্যে দিয়ে বাইরের শোভা উপভোগ করা যায়। প্রচুর হাঁটা চলা হয়েছে, একটু খিদেও পেয়েছিল, তাই একটা কেক, চিজ কেক নিলাম। দামটা হয়তো 350 টাকা। এটা হচ্ছে টপ ফ্লোর। এটা হলো ইকোলজি। আরবান প্ল্যান শুধু করলে হবে না, ঝবাঝপ বিল্ডিং তুলে দিলাম, তারপরে ইকোলজি গায়েব হয়ে যাবে। আমাদের কথাও ভেবেছে, শুধু মানুষের কথা নয়, পৃথিবী শুধু মানুষের জন্য নয়। এবং অনেক লোক আছে তারা বললে এইসব করার কি দরকার, দেশে মানুষ খেতে পাচ্ছে না। আরে খেতে পাবে কি করে? যারা এসব করছে তারা তো পুরো টাকাটা বার করে নিয়ে যাচ্ছে, তো খেতে এটা পাবে কি করে আমার দেশের লোক? মিনিয়েচার সব করা রয়েছে দেখুন। এবারে 1, 2, 3, 4, 5, 6 তলা এয়ারপোর্ট দেখুন। 6 তলা এয়ারপোর্ট হবে। কোথাও প্লেন থাকবে, কোথাও নিচে প্লেন আছে, ওপরে প্লেন, মানে নিশ্চয়ই হ্যাঙ্গারে তুলে নেবে প্লেনগুলোকে, তারপরে অফলোড করবে, নিচ থেকে টেক অফ করবে। সিঙ্গাপুরটা আমি গিয়েছি, আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। এই আরবান প্ল্যানিং, একটা দেশে যাই কি করে গড়ে উঠলো সেই দেশটা, কি ভাবছে তারা, গোল অফ ডেভেলপমেন্ট, সব কিছুই আছে। কি সুন্দর ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া সব কিছু দিয়ে করেছে। অতুলনীয়, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। অ্যান ইনোভেটিভ সিটি। এক একটা ফ্লোরের এক একটা নাম আছে, এটা আমার খুব ভালো লেগেছে। একভাবে ভেবেছে। সঙ্গে একদিকে টিভিও চলছে, একদিকে আর্ট ওয়ার্ক হচ্ছে। একটু চাইনিজরা আর্টের দিক থেকে নিশ্চয়ই খুব ভালো। লাইটিং দেখুন, পিকচার অডিও দেখুন, ক্রাফট দেখুন। আমি পৃথিবীর অনেক দেশে গেছি, মানে আমার মনে হয় 300-র বেশি শহরে গেছি। নিজের শহরকে এইভাবে প্রকাশ করতে আমি দেখিনি কাউকে। ইনফ্যাক্ট এটা আশা হয়নি। এটা ব্লগে একজন লিখেছেন যে এটা একটা মাস্ট অ্যাট্রাকশন হওয়া উচিত, কারণ ইট ইজ ভেরি ভেরি আনকমন ইন দ্য ওয়ার্ল্ড। মনটা যাকে বলে ভরে গেল যে একটা দেশ তাদের নিজেদের শহরের জন্য এরম ভাবছে, কি ভেবেছে, কি প্ল্যানিং, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। স্পেল বাউন্ড করে দিয়েছে। এবারে আমাকে চুজ করতে হবে কোনটার মধ্যে আমি যাব। আমি যে স্টেশনটা তার নাম হচ্ছে জিয়াংজিং। টিকিটটা ঘষাতে হবে। ট্রেন এসে গেছে, 4টে স্টেশন, বেশ লম্বা ট্রেন স্টেশন। বসার জায়গাও পাওয়া গেছে। এবার এসেছি সাংহাইয়ের বিখ্যাত জেদ বুদ্ধা টেম্পলে। এটা 1882 সালে তৈরি। এই মন্দিরে 2টো জেড বুদ্ধার মূর্তি আছে, যেগুলো মায়ানমার থেকে আনা হয়েছে। আর এই বুদ্ধার মন্দিরও চায়নাতে খুব পপুলার। এখানে প্রচুর লোক এসছেন এবং পুজো দিচ্ছেন, আর বিভিন্ন রকম উৎসবও এখানে হয়। ভারী সুন্দর কাজ। চাইনিজ কালচারের প্রচ্ছন্ন ছাপ রয়েছে চারিদিকে, প্লাস টিবেটিয়ান কালচারেরও একটা প্রচ্ছন্ন ছাপ এখানে দেখতে পাচ্ছি। খুবই উপভোগ্য এই মন্দির। তবে এর টিকিট আছে 250 টাকার মতো।
আমি বলেছিলাম যে সন্ধেবেলা আবার আসবো ইউ গার্ডেনে, আপনাদের এর রাত্রিবেলার শোভাটা দেখাবো। তো আমি এসে গেছি সন্ধেবেলায় আবার ইউ গার্ডেনে। বোধহয় 500 বছরের পুরনো এরম বিল্ডিংগুলো দেখেই বোঝা যাচ্ছে। তো একটা ছোটোখাটো হিস্ট্রিও আছে। তার আগে একটা কথা বলি যে ইউ কথাটার মানে হচ্ছে হ্যাপিনেস, হ্যাপিনেস গার্ডেন। এখানে সব দেখছেন লোকের মুখে খুব হ্যাপিনেস আছে। তার কারণ হচ্ছে এই সব খাওয়া দাওয়া আর এই কেনাকাটা। তো এটা একটা বড় প্রাপ্তি মানুষের, যে এই রকম পুরনো জায়গাগুলোকে এইভাবে শেপ দেওয়া হয়েছে। ব্যাপারটা কি হচ্ছে, তো আলু ভাজা দেখা যাক, আলু ভাজাই খেয়ে একটু দেখি কিরম আলু ভাজা খাওয়া যায়। Potato and cheese, can you mix this? Some potato, some cheese? Waha, yeah, little bit. Ah, good. And 2 cheese. Two. গন্ধ তো আবার সলিড বেরিয়েছে। বাহ, হাউ মাচ? 20 টাকা, মানে 250 টাকা। ওকে, থ্যাংক ইউ। তো এটা হয়ে গেল 20 টাকায় ডিনার। ডু ইউ হ্যাভ ইয়োগার্ট? হ্যাঁ, ইয়েস, yogurt drink. Maybe I go now. Okay, give me one. আচ্ছা দেখি আরে পাগলা, ব্যাস আর কিছু খেতে হবে না। Give some extra sugar. Huh? Sugar. স্ট্রবেরি মনে হচ্ছে এটা। ঝালের পর দই খাওয়াটা মাস্ট। পুরনোর ফাঁকে নতুন, কি বলবো আর। অনেক পুরনো, 500 বছরেরও বেশি পুরনো। সব ডাইনাস্টির ব্যাপার, মিং ডাইনাস্টিতে এগুলো তৈরি হয়েছিল। একদম পারফেক্ট সেলফি প্রেমীদের জন্য জায়গা। প্রচুর এরকম সিনিক পয়েন্ট আছে, ফটোজেনিক পয়েন্ট আছে, যে ছবি তুলতে তুলতে বোর হয়ে যাব, আর আপনারাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর, মানে পৃথিবীর খুব কম জায়গায় এত সুন্দর স্পট দেখেছি। চাউমিন, হ্যাঁ চাউমিন, চাউমিন, 炒面 হ্যাঁ চাউমিন, হ্যাঁ 有 হ্যাঁ 有，把你拍下来了。beef beef noodles，beef noodles， ওকে, 虾面 আর চাউমিন, ইয়া হ্যাঁ 虾 ওকে 面。 ওকে। চাউমিন পাওয়া গেছে, দেখি কি চাউমিন হচ্ছে। চাউমিন আসার আগে যেটা এসছে, একটা হচ্ছে আমাদের মটর ভাজা, আর হচ্ছে মূলো। দেখি কিরম খেতে, আমাদের কড়াইশুঁটির মতো। মূলোটা দেখি, মূলোর গন্ধ আছে, মূলোটাকে জারিয়েছে কিছু দিয়ে। এসে গেছে চাউমিন, গন্ধটাও চাউমিনের মতোই বেরোচ্ছে, কিছু বলার নেই। আর এটা ভেজিটেবল চাউমিন, তবে যে ভেজিটেবল ভালো রান্না করতে পারে সে সব কিছুই রান্না করতে পারে। দেখা যাক কিরম করেছে। একেবারে আমাদের ফুটপাতের চাউমিন, কোনো কথা হবে না, একদম আমাদের ওলিয়ার চাউমিন। যাই হোক, দাম খুব কম, 200 টাকা, আর খেতে বেশ ভালো। আর মূলো আর কড়াইশুঁটি দিয়ে আশা করছি ভালোই লাগবে। ঠিক আছে, তো আপনারা যখন চায়নাতে আসবেন কিছু না বোঝা চাউমিন বলবেন, ছ আর ছয়ের মধ্যিখানে উচ্চারণ। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, নামে কি বা এসে যায়, কিন্তু এটা আমাদের পাতি চাউমিন, এ নিয়ে কোনো কথা হবে না। সাংহাই এয়ারপোর্ট না গড়ের মাঠ বোঝা মুশকিল। এটা নতুন এয়ারপোর্ট, আর এরকম নতুন নতুন অনেক কিছু গড়ে উঠছে, আর চায়না ট্রাভেলও খুব সহজ হয়ে উঠছে। আমি গত কয়েকদিন একা
কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই ট্রামে, বাসে, ট্রেনে ঘুরে বেরিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তবে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু প্রবলেম আছে, এখানে ইংলিশকে প্রমোট করা হয় না। তবে ইয়াং জেনারেশন আর ট্রাভেল রিলেটেড লোকেরা ইংলিশ বলতে বা বুঝতে পারে, তাই জন্যে এখানে একটা ট্রান্সলেটার অ্যাপ খুব দরকার হবে। আপনারা যদি একা আসেন নিশ্চয়ই ট্রান্সলেটার অ্যাপ একটা নিয়ে আসবেন। আর অনেক অ্যাপ এখানে চলে না, যেরকম গুগল, ইউটিউব, ফেসবুক। তাই কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে যখন আসবেন ভিপিএন এর ব্যবস্থা রাখবেন, কারণ এখানকার লোকাল ওয়াইফাইতে এই সমস্ত অ্যাপগুলো চলে না। ইন্ডিয়ান ক্রেডিট কার্ড চলে, তবে গুগল পে চলে না। মানি এক্সচেঞ্জে ডলার বা ইউরো লোকাল কারেন্সি ইউন বা আরএমবিতে কনভার্ট করা যায়। হস্টেল বা হোটেল বুকিংয়ের জন্য booking.com আর দূরপাল্লার ট্রেন trip.com-এ বুকিং করা যায়। আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম যে ইন্ডিয়ানদের তোমার কিরম লাগে, ওরা সবাই বলেছে ভালো লাগে। তো আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে যে ডোকালামে আমাদের লড়াই হলো তার সম্বন্ধে তোমাদের কি বক্তব্য। ওরা আমায় বললো যে আমরা এসব ব্যাপারে কোনো খবর জানিও না, আর আমাদের এই সমস্ত খবর দেওয়াই হয় না। আর এখানে অর্থনৈতিক স্বাধীনতাও অতটা নেই, তার কারণ সবই সরকারের কন্ট্রোলে, ইন্ডাস্ট্রিও 50% সরকারের কন্ট্রোলে। এরা মোটামুটি কাজ করে, খাওয়া দাওয়া করে, আনন্দ করে, এটাই এদের জীবনের একমাত্র লক্ষ্য। আর ওরা এতটাই এগিয়ে গেছে, আগামী 20 বছর বয়সে চায়নাকে আমরা ধরতে পারবো কিনা জানি না।